ক্লাস 11 আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বোরের তত্ত্বের সাফল্য। বোরের তত্ত্বের সাফল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরমাণু স্থায়িত্ব। বোরের তত্ত্ব অনুযায়ী পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করা সম্ভব। একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন যখন আবর্তন করে তখন সেই ইলেকট্রনটা শক্তি বর্জনও করে না বা শোষণও করে না, সেই জন্য সেই কক্ষপথগুলোকে স্থায়ী কক্ষপথ বলে। আর কেন ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে করতে শক্তি হারায় না বা শক্তি না কমার ফলে তারা নিউক্লিয়াসে এসে পতিত হয় না, সেটাও বোরের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। নাম্বার 2, এক ইলেকট্রন বিশিষ্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতেও আসে। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, এক ইলেকট্রন সিস্টেমগুলোকে বোরের তত্ত্বের সাহায্যে ভালোভাবে ব্যাখ্যা করা যায়। তো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হচ্ছে হাইড্রোজেন এবং আয়ন যেমন হিলিয়াম প্লাস। হিলিয়ামে দুটো ইলেকট্রন ছিল, প্লাস মানে একটা ইলেকট্রন চলে গেছে, তো এটা একটা ইলেকট্রন সিস্টেম। হিলিয়ামের পরে লিথিয়ামের তিনটে ইলেকট্রন, একটা চলে গেলে লিথিয়াম 2 প্লাস, দুটো ইলেকট্রন চলে গেছে, একটা ইলেকট্রন পড়ে গেছে, তো লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, এগুলো সবই এক ইলেকট্রন সিস্টেম। এদের বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। বর্ণালী বোরের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব। ব্যাখ্যা করা যায়। নাম্বার 3, পারমাণবিক ব্যাসার্ধ গণনা করা। পারমাণবিক ব্যাসার্ধ হাইড্রোজেনের ক্ষেত্রে গণনা করা হয়েছে। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ গণনালব্ধ ফল এবং পরীক্ষালব্ধ ফল একই। নাম্বার 4, আমরা এই তত্ত্বের সাহায্যে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারি। পারমাণবিক বর্ণালী অবশ্যই ওয়ান ইলেকট্রন সিস্টেমের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারি। কিভাবে ব্যাখ্যা করতে পারি? একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের শক্তি আমরা গণনা করতে পারি। একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি গণনা করতে পারি। এবার শক্তি গণনা করতে পারলে একটা কক্ষ থেকে আরেকটা কক্ষপথে যখন ইলেকট্রনটা যায় তার বিকীর্ণ শক্তির পরিমাণ বা শোষিত শক্তির পরিমাণ নির্ণয় করা যায়। এই থেকে দৃশ্যমান বর্ণালী বা অন্যান্য বর্ণালীতে, অদৃশ্য বর্ণালীতে রেখা গণনা করা যায়। তাহলে আমরা পারমাণবিক বর্ণালী এই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। নাম্বার 5, রিডবার্গ কনস্ট্যান্টের মান 109679 সেন্টিমিটার ইনভার্স। এটা আমরা পেয়েছি বোরের তত্ত্ব থেকে, আর এই পরীক্ষালব্ধ ভাবে পেয়েছি 109678 সেন্টিমিটার ইনভার্স। একই, প্রায় সমান বা সমান। নাম্বার 6, মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণা আমরা এই তত্ত্ব থেকে পাই। মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর ধারণা আমরা এই তথ্য থেকে পাই এবং এই সাহায্যে অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এই 6টা হলো বোরের তত্ত্বের সাফল্য। বোরের পরমাণু মডেলের ত্রুটি।
নাম্বার 1, বোরের পরমাণু মডেল অনুযায়ী দ্বিমাত্রিক গঠনযুক্ত ধরা হয়েছে পরমাণুকে। দ্বিমাত্রিক গঠনযুক্ত ধরা হয়েছে পরমাণুকে। কিন্তু বাস্তবে পরমাণু ত্রিমাত্রিক বিন্যাস যুক্ত। ত্রিমাত্রিক বিন্যাস যুক্ত অর্থাৎ বোরের তত্ত্ব অনুযায়ী পরমাণুকে 2 ডাইমেনশনাল ধরা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে পরমাণু 3 ডাইমেনশনাল। নাম্বার 2, এই পরমাণুর সাহায্যে এই মডেলের সাহায্যে হাইড্রোজেনের বর্ণালীর ব্যাখ্যা করা সম্ভব হয়। হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন যুক্ত পরমাণু বা মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। একাধিক ইলেকট্রন যুক্ত মৌল বা আয়ন বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। নাম্বার 3, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই নীতি অনুযায়ী একই মুহূর্তে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী একই মুহূর্তে ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান আমরা একই সাথে ত্রুটিপূর্ণভাবে নির্ণয় করতে পারি না, কিন্তু বোরের তত্ত্ব অনুযায়ী আমরা পারি। বোরের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয় করতে পারি, অর্থাৎ বোরের তত্ত্ব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী বোরের তত্ত্ব অবাস্তব। সেক্ষেত্রে আমরা ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ণয় করতে পারি। নাম্বার 4, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে পরমাণুগুলোকে পাঠালে পারমাণবিক বর্ণালী আরো সূক্ষ্ম পারমাণবিক বর্ণালীতে ভেঙে যায়। সূক্ষ্ম পারমাণবিক বর্ণালী তা বোরের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে দিয়ে পাঠালে পরমাণুকে পারমাণবিক বর্ণালী আরো সূক্ষ্ম সূক্ষ্ম লাইনে ভেঙে যায়, তা আমরা বোরের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি না। নাম্বার 5, বোরের তত্ত্বে ইলেকট্রনকে কণা রূপে কল্পনা করা হয়েছে। ইলেকট্রনকে কণা রূপে ভাবা হয়েছে বা কল্পনা করা হয়েছে, এবং এই কণা রূপের সাহায্যেই আমরা তার অবস্থান বা কিংবা আবর্তনের সময় যাবতীয় রাশি আমরা জানতে পারছি। কিন্তু বাস্তবে ইলেকট্রনের তড়িৎ চুম্বকীয় ধর্মও আছে। তড়িৎ চুম্বকীয় ধর্মও আছে। এটা ব্যাখ্যা করা যায় না। আমরা বোরের তত্ত্বে ইলেকট্রনকে কণা রূপে কল্পনা করা হয়েছে। কণা রূপে কল্পনা করা হয়েছে, বাস্তবে ইলেকট্রনের তড়িৎ চুম্বকীয় ধর্মও আছে, যেটা আমরা ডি ব্রগলির দ্বৈত সূত্র আলোচনা করলে বুঝতে পারবো। এক্ষেত্রে যখন কোনো চার্জ পার্টিকেল খুব দ্রুত বেগ, খুব বেশি বেগে, প্রচন্ড বেগে আবর্তন করে,
তখন তার মধ্যে একটা এই তড়িৎ চুম্বকীয় ধর্ম বা তরঙ্গ ধর্ম, ওয়েভ ক্যারেক্টার আসে। তরঙ্গ ধর্ম, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ধর্ম আসে তার মধ্যে। তাহলে এগুলো হলো বোরের মডেলের ত্রুটি। এবার বোরের তত্ত্ব থেকে যে সমস্ত প্রশ্ন আসে, গাণিতিক প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করব। এটা এসেছে WBHS 11 এতে কি দেখতে পাচ্ছি আমরা, যদি হাইড্রোজেনের প্রথম বোর কক্ষের শক্তি -13.58 ইলেকট্রন ভোল্ট হয়, তবে তৃতীয় বোর কক্ষের শক্তির পরিমাণ নির্ণয় করো। আমাদের কাছে যে সূত্র আছে সেটা হচ্ছে En equal to E1 by n square। এই হচ্ছে আমাদের সূত্র, En equal to E1 by n square। তাহলে E1 আমার কত, -13.58 ইলেকট্রন ভোল্ট। এখানে তৃতীয় বোর কক্ষ অর্থাৎ n এর মান 3 বসালাম, 3 এর স্কোয়ার হলো, তাহলে এটা আমি পাচ্ছি -13.58 ডিভাইডেড বাই 9। এটা ভাগ করে আমাকে জানাবে কমেন্ট বক্সে এই ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট আমরা যখন ইউনিটটা লিখি তাতে ই ছোট আর ভি বড় লিখি। ইউনিট না লিখলে কিন্তু পরীক্ষায় ইউনিট না লিখলে হাফ নম্বর কাটা যাবে, কাজে ইউনিটও লিখবো আর এই ক্যালকুলেশনটা করে তোমরা আমাকে জানাবে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষে উন্নীত হলে কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ বাড়বে? প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনটা গেলে কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ বাড়বে, এটা আমাদের প্রশ্ন। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ R1, এই প্রশ্নে আমাদের R ইকুয়াল টু কত দরকার নেই, আমাদের শুধু দরকার Rn এর সাথে R1 এর সম্পর্ক, সেটা হচ্ছে Rn ইকুয়াল টু R1 ইন্টু n স্কোয়ার। এবার আমি বলেছি যে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনটা উন্নীত হচ্ছে, তাহলে R3 ইকুয়াল টু Rn ইন্টু 3 স্কোয়ার, অর্থাৎ R3 ইকুয়াল টু 9R1। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন গেলে 9 গুণ ব্যাসার্ধ বাড়বে, কক্ষপথের ব্যাসার্ধ 9 গুণ বাড়বে, 9 গুণ বাড়বে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি তৃতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে লাফ দিলে সৃষ্ট বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এবার আমরা En হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে E1 ইকুয়াল টু দেখেছিলাম -13.6 ইলেকট্রন ভোল্ট, E1। তাহলে ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট কত ছিল, তাই দিয়ে আমরা গুণ করব 13.6 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -12 আর্গ। গুণ করলে আমরা পাবো 21.76 ইন্টু 10 টু দি পাওয়ার -12 আর্গ। এটা হলো E ইকুয়াল টু 1। এবার E1 এর সাথে En এর সম্পর্ক কি? En ইকুয়াল টু E1 বাই n স্কোয়ার। এর আগের প্রবলেমে আমাদের এটা লেগেছে, তো একে দিয়ে আমরা ভাগ করি, তাহলে পাবো এখানে তৃতীয় কক্ষ ছিল, তাহলে তৃতীয় কক্ষের শক্তি En বাই 3 স্কোয়ার, মানে 9 দিয়ে আমি একে ডিভাইড করবো, এটা আমি 9 দিয়ে ভাগ করলে পাবো 2.48 ইন্টু 10 টু দি পাওয়ার -12 আর। এবার আমরা জানি যে ডেল্টা E ইকুয়াল টু হবে আমার E3 মাইনাস, এর সামনে মাইনাস আছে, E3 মাইনাস E1। এই করলে আমি পাচ্ছি E3 এর মান -2.48 ইন্টু 10 টু দি পাওয়ার -12 মাইনাস, আবার একটা মাইনাস আছে, মাইনাস E1
21.76 into 10 to the power minus 12। এই মাইনাস মিলে প্লাস হবে এবং এই ডেল্টা ই এর মান আমি পাবো 19.28 into 10 to the power minus 12 আর এবার ডেল্টা ই এর সাথে বিকিরণের সম্পর্ক h নিউ। আমাকে এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যে যেতে হবে, তো নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা বসাবো, তাহলে আমি পাবো এইচ সি বাই ল্যামডা। আমার প্রশ্নে চেয়েছে আমার ল্যামডা কত, তো ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই ডেল্টা ই। এক্ষেত্রে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মান কত 6.625 ইন্টু 10 to the power minus 27। সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, অর্থাৎ লাইটের আলোর বেগ 3 ইন্টু 10 to the power 10। আর ডেল্টা ই আমি পেলাম 19.28 ইন্টু 10 to the power minus 12। 19.28 into 10 to the power minus 12। এই ক্যালকুলেশনটাও তোমাদের জন্য থাকলো, এটা ক্যালকুলেটরে করবে। ইউনিট এখানে পাবো সেন্টিমিটারে। এখান থেকে আমি অ্যাংস্ট্রমে কনভার্ট করতেও পারি, তাহলে আমি এখান থেকে অ্যাংস্ট্রমে কনভার্ট করতেও পারি। আজকের ক্লাস এই পর্যন্তই। আরো কিছু যদি প্রবলেম আমি দেখতে পাই তাহলে তোমাদেরকে সলভ করিয়ে দেবো।